সম্পত্তির উপরে কিভাবে মদের দোকান হয়ে বসে আছে। এই তো সরি, হ্যাঁ, এটা কোথায়? কলকাতায় বিজয় মালিয়া যে মদের কোম্পানি, সেই কোম্পানিতে ওয়াকাফ বিল্ডিং এ, যেখানে 1 স্কোয়ার ফিটের ভাড়া কমার্শিয়াল এরিয়াতে খুব বেশি, যেখানে ওই পরে টোটাল একটা বিল্ডিং এর মাত্র মাস গেলে 25,000 টাকা ভাড়া দিচ্ছে, যেখানে একটা রুমের 25,000 টাকা ভাড়া। এই ধরনের অনেক ঘটনা ঘটছে কলকাতাতে। তো 2013-14 সম্ভবত আশপাশে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন ওয়াকাফ ভবন করবেন এবং বেগম রোকেয়া রিসার্চ সেন্টার করবেন। সেটা এখন কোন জায়গায় আছে? একটা ইট পর্যন্ত গাঁথা হয়েছে? জানতে চাইছি, দেখলে দেখা যাবে একটা ইট পর্যন্ত গাঁথা হয়নি, কিন্তু আপনার অনেক অকল্যান্ড স্ট্রিট, পার্ক স্ট্রিট, ওখানে সম্ভবত 12 কাটা 13 ছটাক জায়গা আছে, যেটা সরাসরি ওয়াকাফ বোর্ড ম্যানেজমেন্ট করে। সেখানে ডেভেলপার দিয়ে কনস্ট্রাকশন হচ্ছে, কি নীতি কি নিয়মের মধ্যে হচ্ছে, যেখানে 1 শতক বা 1 কাটা জায়গা কয়েক কোটি টাকা দাম, সেটা আমাদের রাজ্যে হচ্ছে। এই ধরনের অনৈতিক কাজ প্রচুর হয়ে যাচ্ছে। আর কলকাতায় 2-1টা রিয়েল এস্টেট কোম্পানিকে দিয়ে এই ধরনের অবৈধ কাজগুলো করাচ্ছে, সেগুলো আমাদের কাছেও আমরা দেখছি। কামাকি স্ট্রিটের, যেখানে কামাকি স্ট্রিট খুব চর্চিত জায়গা, এই কামাকি স্ট্রিটেও ওয়াকাফ সম্পত্তি লুট হয়েছে। শেক্সপিয়ার সরণিতেও ওয়াকাফ সম্পত্তি লুট হয়েছে। প্রচুর জায়গাতে ওয়াকাফ সম্পত্তি লুট হয়ে যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। পশ্চিমবাংলায় মুসলমান, কলকাতাতে গ্রাম্য এলাকা থেকে মুসলিম ছেলে মেয়েরা আসলে হোস্টেল পায় না, তাদের হোস্টেল তারা ঠিকঠাক পায় না, মেস ভাড়া পায় না তাদের ধর্মীয় পরিচয়ের কারণে। আর এদিকে কলকাতায় ভ্যালুয়েবল প্রপার্টিগুলো বিহাত হয়ে যাচ্ছে, ওখানে তো ওয়াকাফ বোর্ডের হোস্টেল করতে পারে, ছেলে মেয়েগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য সে একটা জায়গা দিতে পারে, সেগুলো হচ্ছে না কেন? আর কেন্দ্রের অ্যামেন্ডমেন্টের বিরুদ্ধে শুধু চিৎকার করলে হবে? তৃণমূল কংগ্রেসের কাছে আশা করব কেন্দ্রের নিয়ে আসা এই সংশোধনীর বিরুদ্ধে যতটা সোচ্চার হবে, সাথে সাথে আমাদের রাজ্যে যে সমস্ত ওয়াককৃত সম্পত্তি বিহাত হচ্ছে সেগুলো উদ্ধার করে সেগুলোকে ওয়াকাফ বোর্ডের মাধ্যমে সুষ্ঠুভাবে পরিচালনা করবে। সারা পশ্চিমবাংলায় 75,000 বিঘা ওয়াকাফ সম্পত্তি এখনো উদ্ধার করতে পারেনি। এখন দেখার বিষয় রাজ্য সরকার এগুলোকে কবে উদ্ধার করে। আজকে আমি বক্তব্য শুনছিলাম আমাদের দেশের মন্ত্রী, মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্টার, রেসপেক্টেড কিরণ রিজিজুর। সত্যি অবাক হয়ে যাচ্ছিলাম, তিনি যে কথাগুলো বললেন, তিনি কত সেখানে গরিব মুসলমানদের কথা বললেন, শুনতে খুব ভালো লাগছিল। গরিব মহিলাদের কথা বললেন। গুজরাটে যে মাকে ধর্ষণ করলো যারা ধর্ষক, তাদেরকে জামিন পাওয়ার পরে তাদের গলায় মালা কুণ্ডলে লোক পড়িয়েছিল। কিরণ রিজিজুর কাছে আমি জানতে চাইছি, উত্তরপ্রদেশে সাম্বালে মসজিদের নিচে নাকি মন্দির আছে, শিব মন্দির আছে, যেখানে ওয়ার্শিপ অ্যাক্ট অলরেডি বলা হয়ে গেছে যে এর পর থেকে 15 আগস্টের 1947 সালের পর থেকে আর নতুন করে কোনো দমে বিভাজন করা যাবে না। সেখানে সার্ভে নামে গুলি করে নিরীহ গরিব মুসলমানদের 4 থেকে 5টা মুসলমানকে খুন করা হলো রাষ্ট্রের দ্বারা। এখানে কোথায় বক্তব্য ছিল কিরণ রিজিজুর? কোনো তো শব্দ খরচ করেনি, শুধুমাত্র মুসলমানদেরকে বোকা বানিয়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করে এই সম্পত্তি লুট করার অপচেষ্টাকে আমরা কোনোভাবেই মেনে নেব না। দেখুন, মূল লক্ষ্যই হচ্ছে এদের যে দুটো সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করা, এটাকে সামনে রেখে। আমি পরিস্থিতি আমার বক্তব্য ছোট করবো, অনেক সময় হয়ে আসছে, আমি বক্তব্য ছোট করব। আমি অনুরোধ করব যাতে আমি আগোছালোভাবে বক্তব্যটা দিলাম। আরও এক্সপার্টরা আছেন যারা এই বিষয়ে চর্চা করছেন, তারা আমার থেকে অনেক ভালোভাবে বক্তব্য দেবেন।
শুধু আমি এটুকুই বলতে চাই, ভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে, ভিন্ন সমাজের মানুষের কাছে আমার বার্তা এটা দিতে চাই যে একটা ভুল বার্তা ছড়ানো হয়েছে। ইন্ডিয়ান রেল, ইন্ডিয়ান আর্মির পরেই নাকি আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষজনের যে সম্পত্তি আছে, আমাদের ইন্ডিয়ান রেল, আমাদের ইন্ডিয়ান আর্মির পরেই তাদের স্থান, এটা সম্পূর্ণ অসত্য কথা। দুটো মন্দিরের কথা যদি বলি, একটা তামিলনাড়ুতে, একটা কর্ণাটকাতে, দুটো মন্দিরের যা সম্পত্তি আছে ওয়াকফ বোর্ডের অত সম্পত্তি নেই। তবে একটা কথা বলবো, ইন্ডিয়ান রেল, ইন্ডিয়ান আর্মি, ওয়াকফ বোর্ডের, মন্দিরের, মসজিদের, আপনার আমার যাই সম্পত্তি থাকুক না কেন, সবটাই কিন্তু দেশের সম্পত্তি। এটা আপনাকে আমাকে সকলকেই স্বীকার করতে হবে। কিন্তু যখন একটা কোনো নির্দিষ্ট জায়গায় একটা নির্দিষ্ট কোনো জন্য নির্ধারণ করা হয়, তারও একটা গ্রহণযোগ্যতা আছে, তার একটা ভ্যালিডিটি আছে। কারণ আমি একজন ন্যাশনাল লেভেল ভলিবল প্লেয়ার, আমাদের ভলিবল ফেডারেশন হচ্ছে কলকাতাতে ময়দানে, ওখানেও ওটা আর্মিদের জায়গা। আবার আমরা পশ্চিমবাংলার ভলিবল ফেডারেশন ওই জায়গাটাকে ব্যবহার করছে, কিন্তু ওই ব্যবহার করতে গেলে আর্মিদের জায়গা, ওটা ভারতবর্ষের জায়গা, কিন্তু আর্মিদের এখতিয়ার আছে বলে আমরা ওই জায়গাতে যদি কোনো একটা শেড নতুন করে নির্মাণ করতে হয়, আমাদের ময়দান ট্রেন্ডের কথা বলছি, এটা প্রত্যেকটা খেলার মাঠের জন্যই আছে যারা আর্মিদের জায়গার মধ্যে আছে, তাহলে ভারত সরকারকে চিঠি করতে হয় না, চিঠি করতে হয় আর্মিদেরকে, তাদের পারমিশন নিতে হয় যে আর্মিদের কাছে যে এটা কি আমরা এই শেডটা করতে পারি। কংক্রিটে তো শেড নির্মাণ করা যায় না, অস্থায়ী শেড নির্মাণ করতে গেলেও জিজ্ঞাসা করতে হয় এটা করতে পারি, আর্মিরা পারমিশন দিলে তাহলে করতে পারি। সেটা তো ভারতবর্ষের জায়গা। কেন রেলের জায়গায় আমরা কি অস্থায়ী শেড নির্মাণ করতে পারি? তো ভারতবর্ষের জায়গা তো। রেলের জায়গায় যদি রাজ্য সরকার, ওটাও রেল ভারতবর্ষে, রাজ্য সরকার ভারতবর্ষে, রেলের জায়গায় যদি রাজ্য সরকার কিছু একটা করতে চায়, রেলের কাছ থেকে পারমিশন লাগে। শুধু পারমিশন নয়, ওভারব্রিজ করতে গেলেও রেলের সাথে আলোচনা করে করতে হয়, কারণ রেলের লাইনের ওপর দিয়ে ওভারব্রিজ হচ্ছে, তাহলে নিজস্বতা আছে। তো আজকে পার্লামেন্টে মন্ত্রী স্যার যে কথা বললেন যে গুলিয়ে দেওয়ার চেষ্টা করলেন, গুলিয়ে দিলে হবে না, আপনারা অনেক গুলিয়েছেন, এবার জনগণ আপনাদেরকে প্রশ্ন করবে। আপনাদের আমলে বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে, ক্ষুধার সূচকে 129টি দেশের মধ্যে আমাদের দেশ 105-এ আছে কেন, এই প্রশ্ন আপনাদের করবে। অপুষ্টিতে ভোগার শিশুদের সংখ্যা ভারতবর্ষ সারা পৃথিবীর নিরেখে টপ 5-এর মধ্যে থাকবে কেন, এই প্রশ্ন আপনাদের করবে, জবাব আপনারা দিতে পারবেন না। সেই জন্যই হিন্দু মুসলমানের বাইনারি করছেন। তাই মানুষকে বলবো, রুজি রুটি নিয়ে প্রশ্ন আসুক, শ্রমজীবী মানুষদের শ্রমের মূল্যায়ন হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠুক, আর যাদের অধিকার খর্ব হচ্ছে তাদের পাশে থাকুন, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে। আমি অনুরোধ করবো, আমি আহ্বান করব, ওয়াকফ সংশোধনীর বিরুদ্ধে আওয়াজ তুলুন, কারণ আজকে যদি ওরা ওয়াকফ সংশোধনী বিল আনতে পারে, কালকে কিন্তু আপনার সম্পত্তিতে ওরা হাত দেবে। আপনি যে ধর্মেরই হোক না কেন, এরা পুঁজিপতিদের লক্ষ্য হচ্ছে আপনার সম্পত্তিটাকে হাতিয়ে নেওয়ার। সেটা মন্দির হতে পারে, মসজিদ হতে পারে। এই সম্পত্তিকে আমরা, আমাদের পূর্বপুরুষরা যারা মন্দিরের নামে, মসজিদের নামে, গুরুদুয়ারার নামে দিয়ে গিয়েছে, যে কাজের জন্য দিয়ে গিয়েছে, সেই কাজের বাইরে আমরা হতে দেব না। আপনারা যারা আমার বক্তব্য শুনলেন, আমার বক্তব্যের মধ্যে যদি কোনো সংযোজন থেকে থাকে, আপনারা আমাকে জানাতে পারেন। আমি কথা দিলাম, আমি সংশোধিত করে নেওয়ার বক্তব্যকে আগামী দিনে আরো বলার চেষ্টা করব। কিছু যদি বিয়োজন থাকে সেটাও আমাকে জানাবেন। আমি আমার বক্তব্য সমাজকে বিভ্রান্ত করার জন্য দিলাম না, সমাজের মানুষের কাছে সঠিক মেসেজ পাঠানোর জন্য দিলাম। তো আমার বক্তব্য যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, তাও আমাকে করতে পারেন। আশা করব পরবর্তীতে কোনো সময় এই উত্তর আপনাদের দেব।